হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জানি আপনারা যারা নতুন বাইক কিনবেন বা বাইক কেনার কথা ভাবছেন বা কিনে ফেলেছেন, তারপরে কিন্তু অনেক কিউরিওসিটি আপনাদের মনের ভিতরে ঘুরপাক খায়। কত কিলো হলে মোবিল চেঞ্জ করবেন, তারপরে বাইক কত স্পিডে উঠানো যাবে, মানে বাইকটা একটু মেনটেনেন্স কিভাবে ভালো করা যায় সে বিষয় নিয়ে কথা বলবো। তাহলে চলুন, লেটস গো, নো ইন্ট্রো। বাইরে আস্তে আস্তে পরে কথা বলে আগে রাস্তা পার হই। এটা হচ্ছে টাঙ্গাইল বাস টার্মিনাল। সবসময় জ্যামে, যে বাসটা বামে যাবে, এলোপাথারি গাড়ি টাড়ি চলে ভাই, মানে অসুবিধা এখানে। আপনারা যারা ব্লগ করবেন বা ক্যামেরায় কথা বলবেন একটু সাবধান, কারণ রাস্তাঘাটে যখন কথা বলবেন চারপাশে একটু খেয়াল করেন। তো যাই হোক, বেশি জ্ঞান না দেই। তো যেটা বলছিলাম, নতুন বাইক কেনার পরে বেশ কিছু রেস্ট্রিকশন আপনাকে ফলো করতে হবে। তার মধ্যে এক নাম্বার যেটা মাথায় রাখবেন, এক নাম্বার সেটা হচ্ছে আপনার মোবিলটা, যে ইঞ্জিন অয়েল, মানে বাইক কেনার পরে ইঞ্জিনের সাথে যে মোবিলটা দিয়ে দেয়, ইঞ্জিন অয়েল যেটা, সেটা কিন্তু আপনার 500, আন্ডার 500, 500-র মধ্যে চেঞ্জ করতে হবে। 500 কিলো, 300-র মধ্যে চেঞ্জ করলে আরও ভালো। 300 কিলো অথবা 500 কিলো, 300 থেকে 500 কিলো, মানে 500 যেন ক্রস না করে, 500-র ভিতরে চেঞ্জ করে ফেলবেন। তাহলে কী হবে, এই যে আমার যে বাইকের যে ইঞ্জিনের যে রিফাইন, মানে নতুন আনকরা যখন একটা ইঞ্জিন বাইকে সেট করা হয়, ওইখানে ইঞ্জিন অয়েল বা মোবিল দেওয়া হয়, তখন কিন্তু ইঞ্জিনটা মানে শুরু হয়, যাত্রা শুরু হয় ইঞ্জিনের। তো যখন নতুন অবস্থা থাকে, যে ঘর্ষণের একটা বিষয়টা, পিস্টন ওঠানামা করে বা ভিতরে যে মেকানিজমগুলো এগুলা হইতে থাকে, এগুলা হওয়ার সময় ওই ঘর্ষণজনিত কারণে কিছু ময়লা জমা হতে পারে, যেটা আসলে দেখেন দুইটা বাস রোড ফাঁকা, একজন আরেকজনকে হাই হ্যালো করতেছে, এটা কোনো কিছু হইলো বাঙালি। যাই হোক, তো যখন ওই যেটা বলছিলাম, ইঞ্জিনের মধ্যে যখন ঘর্ষণ সৃষ্টি হয়, এর ফলে কিন্তু ছোট ছোট দানা দানা, মানে আপনারা নিশ্চয়ই বালু পাথর চিনেন, ছোট ছোট গুড়ি গুড়ি একদম, তো ওইরকম ভিতরে সৃষ্টি হইতে পারে। এই কারণে হচ্ছে তখন 500 কিলোর মধ্যেই ওই অয়েলটা ফেলে দিবেন, আবার নতুন অয়েলটা রিইনস্টল করবেন। এখন ঘটনা হচ্ছে যে কেন ফেলবেন, কারণ আপনি যদি না ফেলেন তাহলে আপনার ইঞ্জিনটা ক্ষতিগ্রস্ত হবে, আর ফেলে দিলে তারপরে ইঞ্জিন অয়েলটা দিলে ইঞ্জিনটা ভালো থাকবে। তো বিষয়টা এটাই। এখন এখানে আবার কিছু রেস্ট্রিকশন আছে, শুধু একবার 500 কিলোর পরেই কি হয়ে যাবে না। 500 কিলো, আপনি 500 কিলোর ভিতরে একবার ফালাবেন, ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন, আবার আপনাকে চেঞ্জ করতে হবে 700 কিলোর মধ্যে, মানে 700 থেকে 1000 কিলো দেন, তারপরে হচ্ছে আপনি প্রতিবার 1000 কিলো অথবা মোবিল যেটা দিবেন তার লাইফ সাইকেল যতটুকু আছে ততটুকু অনুযায়ী দিতে থাকবেন। তো আমি এখন একটু তেল নিব, তো পরে কথা বলি, আগে পাম্পে যাই, বাইকে তেল লাগবে। ভাই আপনারা যে ব্লগগুলো দেখেন, এমনি এমনি তার ব্লগ হয় না, বাইকটা চালাতে গেলে তো তেল লাগে ভাইয়া। সো যে এত কষ্ট করি ভাই আপনাদের জন্য ভিডিওটা বানাচ্ছি, একটু যদি আমাকে হেল্প না করেন তাহলে কেমন হবে? হ্যাঁ, একটু ভালোবাসা দিয়ে। মামা আপনি দিবেন হলো 260 টাকা, 260 টাকার দিবেন। দুই 50 60। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। মনে হচ্ছে ঢাকা আজকেই ফাঁকা হয়ে গেছে।
এই পাম্পটা আসলে কত যে নিয়ম, এটা শেষ করতে করতে মনে হয় 1-1.5 মিনিট লেগে যায়। ভাই লাগবে না কিছু, হ্যাঁ রেখে দেন। তেজগাঁর ভিতরে একটা, এটার নামটা কি, নামটা মনে নেই, সাউদার্ন থেকে আমি হচ্ছে নিলাম ফুয়েল। এখানকার ফুয়েলটা মোটামুটি ভালোই আছে। তো আমি কিন্তু আবার প্রমোট ভিডিও করতেছি না, যেটা সত্যি কথা সেটাই বললাম, আমার কেউ টাকা পয়সা দেয় নাই। তো যাত্রী নাই, তো তারপরে বাস চাপাইতেছে। তো যাই হোক, আমার তেল নেওয়া শেষ। তো ভাই ব্রাদারে দেখেন মিটার এখন উপরে বাড়ছে, ভাল লাগে। তো মিটারটা উপরে উঠলে ভাল লাগে ভাই। তো যেটা বলতেছিলাম ভাই, ইঞ্জিন অয়েল নিয়ে কথা বলতেছিলাম। তো আপনি 500 কিলো যখন প্রথম চেঞ্জ করবেন, একবার 500 কিলো চেঞ্জ করার পরে তখন হচ্ছে আপনি 700 থেকে 1000 কিলোর মধ্যে আবার চেঞ্জ করবেন। তারপরে হচ্ছে আপনার যে ইঞ্জিন অয়েলটা দিবেন সেটার একটা লাইফ সাইকেল আছে। যেমন আমি লাস্ট যেটা দিচ্ছি এটা হচ্ছে ডিটিএসআই, ওইটা হচ্ছে আমার কাছে নিচে 650 না 750 মনে নাই, সামথিং এরকমই হবে, 6 থেকে 700-র মধ্যে। তো ওইটা চালাতে পারবেন হচ্ছে আপনার 16 থেকে 1700 কিলোমিটার। তো ওই জিনিসটা আমি দিছি, কারণ আমি একবার দিছি, একবার বেশি চালাবো এই জন্যে। আর সাবধানতা অবলম্বন করবেন মোবিলের ক্ষেত্রে। এখন কিন্তু প্রচুর পরিমাণে ডুপ্লিকেট মোবিল পাওয়া যায়। ডুপ্লিকেট মোবিল বাইকের জন্য খুবই ক্ষতিকর। কারণ হচ্ছে ডুপ্লিকেট মোবিল যখন দিবেন আপনি কিছু কিলো, মানে 300 কিলো রান করার পরেই দেখবেন যে আপনার ইঞ্জিন হিট হয়ে যাচ্ছে বা বিভিন্ন ইস্যু হয়ে যাচ্ছে, মোবিলের স্তরটা পাতলা হয়ে গেছে, ঝামেলা শুরু হয়ে যায়। তো এই জন্যে সবসময় শোরুম থেকে, মানে সার্ভিস সেন্টার থেকে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনি পুরোটা পাবেন। তো আমি দিয়েছি বাজাজের ডিটিএসআই, যেটা আমি 1700 কিলোমিটার চালাবো ইনশাল্লাহ। আমার এখানে এখন চলতেছে 1366 কিলোমিটার। তো 1366 কিলোমিটার মানে হচ্ছে আমি 100 কিলোমিটার প্লাস 200 কিলোমিটার চালায় ফেলছি। তো এখন আমি নতুন ইঞ্জিন অয়েল দিয়ে বাইকটা রান করতেছি। তো এই গেল ইঞ্জিন অয়েলের বিষয়। ইঞ্জিন অয়েল টোটালি এখানে শেষ। আর যেটা ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনার কোম্পানি, আপনার যে কোম্পানির বাইক চালাবেন সেই কোম্পানি থেকে যেটা রিকমেন্ড করছে ওইটাই চালান, বাইরেরটা চালানোর দরকার নেই। কারণ একটা কোম্পানি যখন একটা বাইক তৈরি করছে, ওই বাইকের সব কিছুই কোম্পানি হিসাব করে তৈরি করছে, কোন ইঞ্জিন অয়েলটা লাগবে, কোনটা লাগবে, তারপরে কোন ডাব্লিউ লাগবে সেটা কিন্তু বলে দিচ্ছে, ঠিক আছে। ডাব্লিউ বলতে বোঝাচ্ছে যে যেমন 20W30, হ্যাঁ 20W50, 10W30, আমারটা কিন্তু 20W50। এখন এই ডাব্লিউটা বিষয়টা কি সেটা অনেকে বুঝে না। ডাব্লিউ হচ্ছে তাপমাত্রা, ঠিক আছে। আমাদের বাংলাদেশের যে তাপমাত্রা সেটা কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে, মাঝে মাঝে বাড়ে 42, 41 বা এরকম সামথিং হয়। আর সেই ক্ষেত্রে বেশিরভাগ বাইকে দেখবেন 20W40 এরকম লেখা থাকে। আবার অনেকগুলো 10W30, ওটা আগের বাইকে ছিল। আমার যে বাইক এটাতে আমি 20W50 দিছি, কারণ তাপমাত্রা এখন আরও বাড়বে আমার যেটা মনে হয়, কারণ এমনি গরমের সময় চলে আসছে। আর এমনি রাস্তায় যে গরম থাকে দিনের বেলা, যে পরিমাণে ভাই গাড়ি ঘোড়া যায়, আর রাস্তা থেকে যে হিটটা আসে ওইটা ভাই ইঞ্জিনটাকে আরও বেশি গরম করে ফেলে। তো যাই হোক, এই গেল ইঞ্জিন অয়েলের বিষয়। এখন বলি হচ্ছে স্পিডের বিষয়। এখন কত স্পিড তুলবেন নতুন বাইকে, একদম আনকরা নতুন বাইকে কত স্পিড তুলবেন? দেখেন, একদম আনকরা হোক নতুন হোক, যে কোনো বাইক হোক, একদম নিউ ইনটেক যখন আপনি কিনবেন, ওই বাইকটাতে আপনি 50-এর উপরে টানবেন না, মানে 50 হাইস্ট গেলে 50, 52, 3, 4, এটা অনেক সময় দেখা গেছে যে রানিংয়ের মধ্যে হয়ে যায়, ওইটা কোনো বিষয় না। কিন্তু আপনি যে ওই দেখেন, এই যে একটা বাস ওভারটেক করতেছে, এটা একটা গালি দিতে ইচ্ছা করতেছিল, কিন্তু ক্যামেরার মধ্যে ভাই গালি দিলাম না, আপনারা সবাই দেখবেন। আমি লুকিং গ্লাস ফলো করি সব সময়, গাড়ি চালানোর সময় লুকিং গ্লাসটা ফলো করবেন। বিশেষ করে আপনি যখন ওভারটেক করবেন তখনও ফলো করবেন, যখন রানিং আছে তখনও ফলো, বিশেষ করে ডান পাশটা বেশি ফলো করবেন। বাম পাশেটাও দরকার আছে, দুই পাশেটা ফলো করবেন, ডান পাশটা বেশি ফলো করবেন, কারণ গাড়িগুলো যখন আপনার পাস করবে তখন ডান পাশ দিয়ে পাস করবে, তো ডান পাশটা বেশি ফলো করবেন। তো যাই হোক, এই যে ফাঁকা রোড, কিন্তু ভাই দেখেন ফাঁকা রোড, কোনো গাড়ি নাই, এই দুইটা বাস দেখেন ঝামেলা, ঠিকই তো যাচ্ছে একটার পর একটা, কিন্তু ঝামেলা করলো কি, আমার সামনে এসে মানে পিছন থেকে এমনভাবে ওভারটেক করলো, মনে হচ্ছে আমার গায়ে লেগে যাবে, আমি এদিকে চাপাই দিছি, আর আমার কথা বলতে বলতে ইন্টারাপ্ট হয়ে গেল। তো যাই হোক, ভিডিওটা মনে হয় লং হয়ে যাচ্ছে, তো কিছু মনে করেন না, আমি কি বেশি কথা বলতেছি কিনা জানি না। তো যেটা বলছিলাম যে ওই আপনার স্পিড
50-এর উপরে উঠাবেন না, আর মাঝে মাঝে ঢালুতে বা ইঞ্জিন যখন অটোমেটিক্যালি 50-এর উপরে উঠে যাচ্ছে 53, 4, 5 তখন আর সমস্যা নাই। কিন্তু আপনি যখন এই যে এইভাবে ফোর্স করে পিক আপ দিয়ে উঠাবেন, সেটা করা যাবে না। এটা করলে কি হবে, ইঞ্জিনের যে একটা স্মুথনেস ওটা নষ্ট হয়ে যাবে, কারণ হচ্ছে আপনার ইঞ্জিনটাকে বসতে বা ওর মতো করে গুছায় উঠতে একটু টাইম লাগবে ওর। আর সেই টাইমটা কত? সেই টাইমটা হচ্ছে আপনার মিনিমাম 1000 কিলো থেকে শুরু করে 5000 কিলো পর্যন্ত। 2000 কিলো আমার মতো 2000 কিলো পর্যন্তই এনাফ। 5000 কিলো পর্যন্ত হইলে সবচেয়ে বেটার, কিন্তু ওটা অনেক টাফ একটা বিষয়। 5000 কিলো চালানো অনেক মানে কঠিন বিষয়। যারা লং ট্যুর দেন তাদের কাছে অন্য কিছু, কিন্তু ভাই 50 স্পিডের একটা লং ট্যুর দেওয়া যায়? তো ঠেলা গাড়ির সমান। তো যাই হোক, এই হলো স্পিডের বিষয়টা। আপনারা যখন স্পিডটা 50-এর ভিতরে রাখবেন, যখন গাড়িটা 1000 পার হবে বা 2500 কিলো বা 2300 কিলো বা 2000 কিলো পার হবে, তখন কিন্তু আপনি গাড়িটাকে স্মুথলি একদম পিক আপ দিয়ে দেখবেন স্মুথলি গাড়িটা উঠে যাচ্ছে, হ্যাঁ 80, 90, 100 উঠে যাচ্ছে। তো ওই বিষয়টা আমার গাড়ি 1000 পার হয়ে গেছে। এখনই মনে করেন যে আমি যখন পিক আপ দেই নর্মালি ও নিজে থেকেই 50, 55, 56 হ্যাঁ এরকম উঠে যায়। তো বিষয়টা আমার কাছে খুব মজা লাগছে। আর একটা বিষয় হচ্ছে, এই বাইকটা কিন্তু অনেক ওল্ড মডেলের একটা বাইক, বাজাজ ডিসকভার 125। এটা অনেক বাপদাদার আমলের বাইক, অনেক সেই যুগের বাইক। এখন হয়তো আমাকে বলবে যে ভাই মনে হয় পাগল হয়ে গেছে, এই কি মামদার আমাদের বাইক কিনছে। ভাই এটা কেনার পিছনে রিজন আছে। এটা কেনার পিছনে মূলত যে রিজনটা সেটা হচ্ছে মাইলেজ অ্যান্ড কমফোর্টনেস। মাইলেজ অন্য বাইকে নাই, অন্য বাইকেও আছে, এই বাইকেও আছে, কিন্তু এটাতে কমফোর্টনেস আছে। এটাতে যে দুটো সাসপেনশন আছে, এই সাসপেনশন দুইটা অনেক চমৎকার কাজ করে এবং এগুলো হাইড্রোলিক সাসপেনশন। আর হচ্ছে এই বাইকের যে ওয়েট 125 সিসির অন্য যে বাইকগুলো আছে ওগুলোর থেকে অনেক বেশি ফার বেটার। আমার এর আগে ইগনিটর যে বাইকটা ছিল, হিরো ইগনিটর টেকনো 125, ওই বাইকটা আমি চালাইছি। ওইটা চালায় যে মজা পাই নাই, ওটা থেকে এটা বেশি মজা। আর ওটা চালানোর যে ওয়েট, ওইটা একটা ওয়েট ছিল, চালানোর সময় যে ওয়েটটা ফিল করতাম ওর থেকে এটা বেশি ওয়েট। কিন্তু এইটার একটা সমস্যা আছে, এটা যখন রানিং হয় আমার কাছে মনে হচ্ছে সামনের দিকে বা সামনের মাথাটা একটু হালকা হয়ে যায়। হালকা বলতে মনে হচ্ছে একটু হালকা, কিন্তু আপনি যখন একটু ভালো করে রাইড করবেন তখন আর সমস্যা নয়। সামনের দিকে একটু ঝুঁকে যখন রাইড করবেন, যখন হাই স্পিডে, তখন আর সমস্যা হওয়ার কথা না। আর এটাতে কম্বাইন ব্রেকিং সিস্টেম আছে, যে পিছনের পায়ে ব্রেক করলে সামনের পায়ে ব্রেক হবে, এবং এটা কোনো জটিল কোনো মেকানিজম দেয় না বা অয়েল দিতে হয় সেই এরকম ঝামেলা না। পায়ের যে ব্রেক আছে এখানে, এই ব্রেকের পিছনেই একটা নাট আছে, নাটের সাথে স্ক্রু দিয়ে সেট করা আছে, একদম ইজি। আপনি মানে কোনো ঝামেলা হলে ওটা ঠিক করা যাবে। আর যেগুলো অয়েল আছে ওগুলোর মধ্যে ঝামেলা, কিন্তু ভাই যত ঝামেলা বেশি তত সুযোগও বেশি। যত আপনি ভালো সুবিধা পাবেন তত ঝামেলাও আছে। তো যাই হোক, আমরা ওইদিকে যাচ্ছি না, ঝামেলার দিকে। তো এই হলো মূলত বিষয়। আপনি স্পিডটা আর যে ইঞ্জিন অয়েলটা, এই বিষয়টা আপনাদেরকে আজকে জানালাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখেন বা কমেন্ট করেন। আপনারা অনেকেই আছেন কমেন্ট করেন, তো আমি সবার নাম এই মুহূর্তে বলতে পারবো না, কারণ আমি যখন কমেন্ট দেখি তখন বলতে পারি, এখন আমার মনে নাই। আমার স্মৃতিশক্তি কমে গেছে অনেক, কারণ হচ্ছে একবার আমার করোনা হয়েছিল, করোনার সময়। তো ওই করোনার সময় যে ওষুধগুলো আমি খাইছি ওগুলো খুব হাই পাওয়ারের, এবং সেই ওষুধগুলো খাওয়ার ফলে আমার অনেক দিন পরের ঘটনাগুলো মনে থাকে না। বিশেষ করে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ওইগুলো মনে থাকে, মানে যেগুলো খুব আমার মনে বা ব্রেনে দাগ কেটে থাকে সেইগুলো হচ্ছে মনে থাকে। আর যেগুলো হচ্ছে নর্মালি ব্যাপার বা ইজি ব্যাপার ওগুলো মনে থাকে না। কি মামা, কোন দিকে তাকায় গাড়ি চালান? তো সোজা তাকায় যাচ্ছেন, ডানে বামে তো তাকাইতে হবে। যাই হোক, তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার সর্বাত্মিক মঙ্গল যেটা হয় সেটা করেন। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।